যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও বাড়াচ্ছে, ইরানে উত্তেজনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে শুধু প্রতিরক্ষা অবস্থান রাখছে না, সেখানে তার সামরিক উপস্থিতি বেশ জোরদার করছে। ইরানের সীমানার কাছে বিশেষায়িত যুদ্ধবাহিনী মোতায়েন করা শুরু হয়েছে, যা পুরো পরিস্থিতিকে আরও সেনা রাজনৈতিক রূপ দিয়েছে। ১০১তম এয়ারবর্ন ডিভিশন কোথায়? এই বিশেষ ইউনিটটা মার্কিন সেনাবাহিনীর 101 এয়ারবর্ন ডিভিশন সম্প্রতি ইরাকের এরবিলে মোতায়েন হয়েছে। এটাই মূল পয়েন্ট। ইরাক যুদ্ধের সময় এই ইউনিটটি খুবই পরিচিত ছিল। বাগদাদ ও আল মাসাদ এয়ারবেজে তারা বড় বড় অভিযান চালিয়েছিল। এই ইউনিটের বিশেষত্ব হল শক্তিশালী এয়ার অ্যাসল্ট দক্ষতা, হেলিকপ্টার ভিত্তিক দ্রুত প্রতিক্রিয়া, কঠিন যুদ্ধে অভিজ্ঞতা। এদের কাউকে সহজে উড়িয়ে দেওয়া যায় না। এখন তারা আবার ইরাকের উত্তরাঞ্চলে অবস্থান করছে, ইরান সীমার কাছাকাছি। এটা কি শুধু অযথা? অনেক বিশ্লেষক বলেন না। তারা মনে করেন এটি গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলগত উপস্থিতি আরও জোরদার করা, বিশেষ করে ইরানের দিকে নজর রাখতে। ভেনেজুয়েলা এবং মাদুরো অপারেশন। এবার আসা যাক একটি বড় ঘটনার দিকে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, যার মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। জানুয়ারির শুরুতে মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে সামরিক অপারেশনের মাধ্যমে। এতে ব্যবহার হয় বিমান, হেলিকপ্টার, বিশেষ বাহিনী এবং নজিরবিহীন সামরিক পরিকল্পনা। এই অভিযানকে কিছু আন্তর্জাতিক বিশ্লেষক সার্জিক্যাল স্ট্রাইক বলেছেন, কারণ লক্ষ্য নির্দিষ্ট করে শুধু শীর্ষ নেতাকে আটক করাই ছিল উদ্দেশ্য। এখন প্রশ্ন, ইরানের সঙ্গে এর সম্পর্ক কি? কেন সবাই মনে করছে পরের টার্গেট হয়তো ইরান? এর পেছনে কিছু বড় কারণ আছে। ইরানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং বিক্ষোভ। দেশটা এখন বিক্ষোভ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। ইরানীয় নেতারা উদ্বিগ্ন। তারা ভয় পাচ্ছে যে আমেরিকা তাদের উপরে এমন এক অভিযান চালাতে পারে। অন্যদিকে ইরানের এক সরকারি নেতা এমন মন্তব্য পর্যন্ত করেছেন যে আমেরিকার প্রেসিডেন্টকে আটক করার কথা ভাবা উচিত তেহরানের পক্ষেও। সেটা রাজনৈতিক উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুত? এখন এই পরিস্থিতির সবচেয়ে বড় প্রশ্নটা। যুক্তরাষ্ট্র কি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধেও সেনা ব্যবহারের হুমকি দিচ্ছে। টমাহক ক্রুজ মিসাইল এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। ২০২৭ সালের জন্য সামরিক বাজেট 1.5 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানোর কথা বলেছে। এগুলো ইঙ্গিত দেয় মার্কিন প্রশাসন শুধু কথায় নয়, বাস্তবে বড় ধরনের সামরিক সক্ষমতা গড়ে তুলছে। সামগ্রিক চিত্র। এই মুহূর্তে আমরা শুধু এক বা দুটি ঘটনার মুখে দাঁড়িয়ে নেই। আমরা এমন এক পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আছি যেখানে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, ইরানের অবস্থান দুর্বল হচ্ছে মনে হচ্ছে, ভেনেজুয়েলার মতো দেশের উপর আমেরিকান চাপ বাড়ছে, আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। এটা আর সরল রাজনীতি নয়, এটা একটি বিশ্বব্যাপী কৌশল, যার ভেতরে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক চাপ সবই একসাথে কাজ করছে। নীরব কিন্তু ভেতরে ভেতরে উত্তপ্ত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে যুদ্ধের মেঘ। ইরান বলছে তারা যুদ্ধ চায় না, কিন্তু যদি আবার হামলা হয় তাহলে পাল্টা জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। এই কথাগুলো কোনো সাধারণ হুঁশিয়ারি নয়। কথাগুলো এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মুখ থেকে। লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছে সাংবাদিকদের সামনে তিনি খুব স্পষ্ট ভাষায় বার্তা দেন। কি বলছে ইরান? আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে যদি আবার হামলা হয় তাহলে ইরান চুপ করে বসে থাকবে না। তার ভাষায়, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যুদ্ধ আমাদের পছন্দ নয়, কিন্তু প্রয়োজনে লড়তেও আমরা প্রস্তুত। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন আন্তর্জাতিক মহলে আশঙ্কা বাড়ছে ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা চালাতে পারে। গত জুন মাসে ইসরায়েল ইরানের বিরুদ্ধে 12 দিনের একটি ভয়াবহ সামরিক অভিযান চালায়। সেই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। ইরানের দাবি, সেই হামলা তাদের কৌশলগতভাবে ভেঙে দিতে পারেনি। আরাঘচির কণ্ঠে আত্মবিশ্বাস স্পষ্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর তাদের হামলা ও কৌশল পরীক্ষা করেছে, কিন্তু সেই কৌশল ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। যদি তারা আবার চেষ্টা করে, ফলাফলও একই হবে। তাহলে কি যুদ্ধ আসছে? একদিকে ইরান বলছে যুদ্ধ চায় না, অন্যদিকে যুক্তরাষ্ট্র আবার চাপ বাড়াচ্ছে। গত বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি চালু করে। লক্ষ্য একটাই, ইরান যেন পারমাণবিক অস্ত্র বানাতে না পারে। এই নীতির অংশ হিসেবেই জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। ডিসেম্বরে ট্রাম্প আরও কড়া বার্তা দেন।
ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি বলেন, যদি ইরান আবার তাদের পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ে তোলে তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাতে পারে। ইরানকে আলোচনায় বসতে চায়, হ্যাঁ, কিন্তু শর্ত আছে। আরাকচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত, তবে সেই আলোচনা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, সমান স্বার্থের জায়গা থেকে, কোনো আদেশ বা চাপের মাধ্যমে নয়। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনা যদি হয় নির্দেশ আর হুমকির মাধ্যমে তাহলে তা কখনোই ফলপ্রসূ হবে না, কিন্তু যদি পারস্পরিক সম্মান থাকে তাহলে সমাধান সম্ভব। ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এটা অস্ত্র তৈরির স্তর থেকে মাত্র এক ধাপ নিচে। 2015 সালে ইরান বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করেছিল, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে নেন। ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে পশ্চিমা দেশগুলো ও জাতিসংঘের পারমাণবিক সংস্থা বলছে 2003 সাল পর্যন্ত ইরানের একটি সংগঠিত অস্ত্র কর্মসূচি ছিল। পারমাণবিক কর্মসূচি চলবে ঘোষণা দিয়ে আলোড়ন তুলে এখন ইরান পৃথিবীকে জানাচ্ছে তারা প্রস্তুত আরও এক বিপ্লবের জন্য। নতুন অস্ত্র, নতুন রণকৌশল এবং পুরনো ভয়কে নতুন করে শিহরণ জাগানো, এ যেন এক ঘোর লাগা কবিতা, যেখানে প্রতিটি শব্দ গোলার মতো বিস্ফোরক। আগুনের নিচে একটি জাতির জাগরণ। ইরানের নতুন অস্ত্রের ঘোষণা এক নতুন যুগের পূর্বাভাস। তারা যখন বলে আমরা প্রস্তুত, তখন তা নিছক শব্দ নয়, বরং এক প্রাচীন সভ্যতার বুক থেকে উঠে আসা বজ্রনিনাদ। পারমাণবিক তাস খেলার পর আজ ইরান অস্ত্রের নতুন এক অধ্যায় খুলে দিল। নতুন অস্ত্র, নতুন সৈন্য, নতুন ধ্বংসের সম্ভাবনা। ব্রিগেডিয়ার জেনারেল কিউমারস হায়দারি, যার ঠোঁট থেকে শব্দ ছড়ে না, বরং শব্দগুলো ছুটে আসে যেন গোলার মতো, ঘোষণা করলেন, আমরা এমন অস্ত্র আনছি যা শুধু যুদ্ধ বদলাবে না, শত্রুর রাতের ঘুম কেড়ে নেবে। এই ঘোষণার সাথে ভেসে আসে ইরানের এক গভীর রূপান্তরের গল্প। আর সেই গল্প পুরনো বাহিনীর সেই জং ধরা চাকা থেমে গেছে। আক্রমণাত্মক এবং বিদ্যুৎ বেগে প্রতিক্রিয়াশীল এক বাহিনী এখন দেশটির হৃদয়ে। অচল ইউনিট এখন ইতিহাস। হায়দারি বলেন, আমরা যা বানিয়েছি তা আগ্নেয়গিরির মতো চুপচাপ, কিন্তু সর্বনাশের প্রতিশ্রুতি বয়ে আনে। তিনি বলেন, আমাদের বাহিনী এখন 100% গতিশীল, 100% আক্রমণাত্মক এবং 100% সহনশীল। এই ক্ষমতা মানেই অস্ত্র চাই বিশেষ, আর সেই অস্ত্রই এখন উন্মোচনের অপেক্ষায়, নিঃশব্দে গোপনে অথচ ভয়াবহ এক সম্ভাবনার আলোয়। আরও গভীরে গেলে দেখা যায়, এই প্রযুক্তিগত বিপ্লব শুধুই কোনো জেনারেলের স্বপ্ন নয়, এটি আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় গড়ে ওঠা এক দিক নিদর্শন। ইসরায়েল ও আমেরিকা দুটি নাম যারা এখন ইরানের প্রতিটি শব্দকে বারুদ মনে করছে, কারণ তারা জানে এ কোনো প্রচার নয়, এটি এক প্রস্তুতি। গোপন বাংকারে, মরুভূমির নিচে, পাহাড়ের গায়ে, যেখানে চোখ পড়ে না কেন সেখানেই তৈরি হয়েছে নতুন ধ্বংসের কারখানা। নতুন অস্ত্র আসছে, এমন অস্ত্র যা সংঘাতের মানচিত্র বদলে দেবে। হায়দারি বলেন, তাদের পুরনো অস্ত্রের ধুলো এখন ঝেড়ে ফেলা হচ্ছে, তার জায়গায় বসছে এমন প্রযুক্তি যা পৃথিবীর রণনীতি পুনর্লিখন করতে পারে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি ওমানে আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলছেন, সেই একই নিঃশ্বাসে আবার এক নতুন সতর্ক বার্তা পাঠিয়েছে ইরানকে। এটি যেন কূটনীতি এবং আগ্রাসনের এক অদ্ভুত দ্বৈরথ। কিন্তু হায়দারি তার ভাষণে কেবল প্রতিরক্ষার কথা বলেননি, তিনি বলেছেন আস্থা, আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, আমাদের অস্ত্র কেবল ধ্বংস করার জন্য নয়, এটি আমাদের আদর্শের ধারক। ইরানের কুদস ফোর্সের কমান্ডার বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যতই প্রচারণা চালাক বা হইচই করুক, বাস্তবে তারা ইরান এবং এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবহারিকভাবে শক্তিহীন। ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বৃহস্পতিবার বলেন, তারা বুঝতেও পারে না কিভাবে আমরা ক্ষেপণাস্ত্রগুলো এত নির্ভুলভাবে তাদের লক্ষ্যে আঘাত করে। এটাই আমাদের শক্তি। গত বছর এপ্রিল এবং অক্টোবর মাসে ইরান ইসরায়েলের দখল করা অঞ্চলের ভিতরে সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইরানি কর্মকর্তারা বলেছেন, এই হামলাগুলোতে তারা তাদের সামরিক শক্তির মাত্র একটি অংশ ব্যবহার করেছেন। যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে এই ধরনের হামলা আরও জটিল হতে পারে এবং আরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC গত সপ্তাহে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগা সিটি উন্মোচন করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হুমকি দেন যে তারা আমেরিকার দাবি না মানলে বোমা হামলা চালানো হবে, তারপরেই এই মেগাসিটি প্রকাশ করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি বলেন, ইরান তার প্রতিরক্ষা শক্তি এত দ্রুত গতিতে বাড়াচ্ছে যা শত্রুরা ধরতেই পারছে না। জেনারেল কাহানি স্বনির্ভরতা এবং অভ্যন্তরীণ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা করে বলেন, তাদের হাতে কম সম্পদ থাকলেও তারা উন্নত প্রযুক্তির শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হয়েছে। যেমনটি আমরা লেবানন এবং ইয়েমেনে দেখেছি, প্রতিরোধ বাহিনী কম শক্তি নিয়ে সবচেয়ে বেশি আঘাত হেনেছে শত্রুদের উপর। কাহানি জানিয়েছেন, প্রতিরোধ ফ্রন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে কেউ তাদের সঙ্গে যুদ্ধ করতে আসে সে একে আরো শক্তিশালী করেই ফেলে। যে ইয়েমেনি যুবকেরা যুদ্ধের শুরুতে ইহুদিবাদী শাসকদের নাগালে পৌঁছাতে পারেনি, তারা 1 বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 600 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে ফেলেছে। জেনারেল কাহানির মন্তব্য, এই রকম অগ্রগতি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আজ প্রতিরোধ ফ্রন্টের যা কিছু আছে তা তাদের নিজস্ব প্রচেষ্টা এবং উদ্ভাবনের ফল। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমেন বিশেষজ্ঞ আহমেদ নাগি বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে বিমান হামলার মাধ্যমে ইয়েমেনিদের পিছু হটানো যাবে। এই বিশ্বাস ভুল। সিএনএন তাকে উদ্ধৃতি করে বলেছে, এই যুক্তি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের অভিজ্ঞতা থেকে। ইয়েমেনিরা ধৈর্য এবং সহনশীলতাকে এক ধরনের শক্তি বলে মনে করে এবং প্রমাণ করতে চায় যে তারা সহজে হাল ছাড়ে না। সিএনএন আরো বলেছে, যদি কিছু হয় তাহলে বলা যায় তারা মার্কিন হামলাকে উপভোগী করে। চ্যাথাম হাউসের একজন ইয়েমেনি গবেষণা ফেলো ফারিয়া আল মুসলিমি সিএনএনকে বলেন, এই হামলাগুলোই যেন তাদের অনুপ্রেরণা। মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর প্রতিদিন ঘটে চলা গণহত্যা এবং অন্যান্য নৃশংসতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জেনারেল কাহানি শত্রুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অপরাধ কোনোদিন ভোলা হবে না। নারী ও শিশুদের হত্যা করা, নিরস্ত্র মানুষের ঘরবাড়ি ধ্বংস করা কোনো দক্ষতা বা শক্তির প্রমাণ নয়, বরং এটি তোমাদের দুর্বলতা ও অসহায়ত্বের পরিচয়। কাহানির মতে, 1.5 বছর ধরে চলা বড় ধরনের যুদ্ধের মধ্যেও গাজা উপত্যকা এখনো অটলভাবে টিকে আছে। তিনি বলেন, এই ধরনের দৃঢ়তা গাজার জনগণের ইচ্ছা শক্তিরই প্রতিফলন। বিধ্বংসী এবং অত্যাধুনিক। ইরান দাবি করেছে তাদের আরস-2 ড্রোন 2000 কিলোমিটার পরিসরের মধ্যে সমস্ত হুমকি নিশ্চিহ্ন করবে। এ যেন এক বিপজ্জনক বাতাস, যেটি উত্তাল মহাসাগরের ঢেউয়ের মতো এগিয়ে আসছে। আকাশে ভেসে ওঠে ইরানের গর্বিত যুদ্ধযন্ত্রের নতুন এক অধ্যায়ের সূচনা। ইরান ঘোষণা করেছে তাদের আরস-2 ড্রোন এমন এক বিধ্বংসী শক্তি যা 2000 কিলোমিটার পরিসরের মধ্যে যে কোনো হুমকি নিশ্চিহ্ন করতে প্রস্তুত। আর এই ঘোষণার সঙ্গেই একটি নতুন প্রজন্মের যুদ্ধের ড্রোনের আঘাত ঝাঁপিয়ে পড়তে পারে পৃথিবীর বৃহত্তম শক্তির দিকে। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জানিয়েছেন, আরস-2 ড্রোনটি এক চমকপ্রদ প্রযুক্তির বিস্ময়। এটি শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলির মধ্যে একটি, বলেছেন তিনি, যা উচ্চ নির্ভুলতা এবং ধ্বংসাত্মক শক্তির সাথে প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি আরও যোগ করেছেন, এটি এমন এক শক্তিশালী আত্মঘাতী ড্রোন যা রাডার এড়িয়ে যাবে এবং পালাতে পারবে। হেদারি নিশ্চিত করেছেন যে এই অত্যাধুনিক ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, একটি প্রযুক্তি যা শুধুমাত্র দেশীয় প্রতিরক্ষা শিল্পের অভিজ্ঞান ও পরিশ্রমের ফলস্বরূপ উঠে এসেছে। এটি ইরানের জন্য এমন এক সাফল্য যা শুধুমাত্র ইরানিদের কাছে নয়, বিশ্বকেও তাক লাগিয়ে দিতে পারে। আরস-2 ড্রোনের অভ্যন্তরীণ শক্তির মন্ত্রে এক বৈপ্লবিক পরিবর্তন রয়েছে, যা 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। ইরান আগেই এই ড্রোনটির পরীক্ষামূলক সংস্করণ আরস-1 সাহায্যে সাবধানীভাবে ইসরায়েলের উপকূলে তেল আবিব এবং হাইফাকে টার্গেট করতে প্রস্তুত করেছিল। তবে এবার এর ক্ষমতা আরও অনেক বেশি, আরও নিখুঁত। হেদারি আরও বলেন, এটি একটি ড্রোন যা শুধু একবারের জন্য আঘাত হানার আগেই একাধিকবার তথ্য সংগ্রহ করতে সক্ষম। একেবারে নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে, যা এক নতুন মাত্রার সামরিক শক্তির সূচনা। আরস-1, যার গোড়াপত্তন হয়েছিল 2019 সালের জানুয়ারিতে, অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশলে তৈরি করা এক কামিকাজে ড্রোন। এটি মাকরান উপকূল থেকে উৎক্ষেপিত হয়েছিল এবং পেরেছিল দক্ষিণ পূর্ব ইরানের আকাশ দিয়ে। সেই সময়ে এটি রাডার এড়ানোর প্রযুক্তির সাহায্যে ছড়িয়ে পড়েছিল। আরস-2 ভয়ঙ্কর এক ড্রোন। এর ডানার ডেল্টা আকারের নকশা এটি যেন দীর্ঘ পথ পাড়ি দেয়, তেমনি উচ্চ শক্তিতে পরিচালিত হতে সক্ষম। দীর্ঘ সময় ধরে উঠতে পারে। এর জ্বালানি সংরক্ষণ করার ক্ষমতা আরেক শক্তি, যে কোনো উচ্চতা থেকে আঘাত হানতে পারে।
আর আশ্চর্যজনকভাবে ইরান যে বিপুলভাবে ড্রোন প্রযুক্তি উন্নয়ন করছে তা পশ্চিম এশিয়ার যুদ্ধক্ষেত্রের পট পরিবর্তন করতে সক্ষম হয়ে উঠেছে। ধীরে ধীরে দেশটি সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির সাথে ভরপুর এক শক্তিশালী পরিসর তৈরি করছে, আর এই শক্তি কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের উপর দেশীয় আস্থা ও স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি একদিকে যেমন ইরানের ক্ষমতাকে দৃঢ় করেছে, তেমনি শত্রুদের জন্য এটি এক অপ্রতিরোধ্য শক্তির চিহ্ন। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বরাবরই প্রতিরক্ষা শক্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিবারই বলেছেন, আমরা কখনোই আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়ে কোনো আলোচনা করব না। 18 মাসের যুদ্ধের পরেও ইসরায়েলি সেনাবাহিনী গাজার মাত্র 25% টানেল ধ্বংস করেছে। যুদ্ধের সময় হামাস সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্যবস্তু করার গর্ব করা সত্ত্বেও ইসরায়েল গাজার মাত্র 1/4 টানেল ধ্বংস করেছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামাসের ব্যবহৃত টানেলের মাত্র 25% ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের চ্যানেল 12 অনুসারে 18 মাস ধরে ইসরায়েলি আক্রমণের পরও গাজায় সুড়ঙ্গের একটি বিশাল নেটওয়ার্ক রয়ে গেছে, যার অনেকগুলি মিশর থেকে বিস্তৃত, যা ফিলিস্তিনি ভূখণ্ডের সাথে 12 কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা অস্ত্র সংরক্ষণ বা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত টানেলের পরিবর্তে আক্রমণের জন্য ব্যবহৃত টানেলের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। চ্যানেল 12-এ উদ্ধৃত নিরাপত্তা কর্মকর্তারা আরও বলেছেন, হামাস সদস্যদের সাথে মুখোমুখি লড়াই হ্রাস পেয়েছে, গোষ্ঠীগুলি ওই ক্যানেলগুলোতে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী 18 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। একই সাথে বেসামরিক এলাকা এবং স্থাপনাগুলিতেও আক্রমণ করছে। ইসরায়েল প্রায়শই গর্ব করে যে তারা বহু যোদ্ধাকে হত্যা করেছে এবং তাদের কত অবকাঠামো ধ্বংস করা হয়েছে। সামরিক বাহিনী দাবি করে যে তারা হাজার হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে, তবে বিশেষজ্ঞদের মতে হতাহতের অন্তত 80% বেসামরিক নাগরিক। এটি এমন এক সময় ঘটে যখন ইসরায়েলি বাহিনী মিশর এবং গাজার মধ্যবর্তী ফিলাডেলফি ক্রসিংয়ে অবস্থান করছে। এটি গত বছরের মে মাস থেকে সেনাবাহিনীর দখলে থাকা একটি সংকীর্ণ ভূমি। গত মাসে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে প্রত্যাহারের জন্য মিশরের দাবি সত্ত্বেও করিডোরটি একটি বাফার জোন হিসেবে থাকবে। কাটস বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনী দুটি ভূমির সংযোগকারী টানেলের মাধ্যমে গোলাবারুদ এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধ করার জন্য সেখানে থাকবে। কাটস এমনকি বলেছিলেন তিনি এই অঞ্চলে বেশ কয়েকটি কার্যকরী টানেল দেখেছেন। মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমি নিজের চোখে মিশরে প্রবেশকারী বেশ কয়েকটি টানেল দেখেছি, কিছু বন্ধ ছিল এবং বেশ কয়েকটি খোলা ছিল। 1990-এর দশক থেকেই গাজা ও মিশরের মধ্যে সুড়ঙ্গ সংযোগ ছিল, কিন্তু 2007 সালে ইসরায়েলি অর্থনৈতিক অবরোধের পর এর আকার ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অবরোধের কারণে খাদ্য, ঔষধ এবং জ্বালানি সরবরাহের মতো পণ্য পাচারের মাধ্যম হিসেবে এই সুড়ঙ্গগুলি কাজ করে। তারপর থেকে সুড়ঙ্গগুলির মাধ্যমে অস্ত্র ও নগদ অর্থ পাচার করা হচ্ছে। ইসরায়েল বারবার এই ধরনের সুড়ঙ্গ ভেঙে ফেলার চেষ্টা করেছে, প্রতি বছর কয়েক ডজন ধ্বংস করেছে। হামাস যাতে আর কোনো সুড়ঙ্গ তৈরি করতে না পারে সেজন্য ইসরায়েল নির্মাণ সামগ্রী আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে 2023 সালের 7 অক্টোবর থেকে 5,900 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর 18 মার্চ থেকে ফিলিস্তিনি ছিটমহলে আক্রমণ তীব্রতর করেছে, যার ফলে 1500 জনেরও বেশি লোক নিহত হয়েছে। শান্ত জলরাশি যেন এখন উত্তাল হয়ে উঠেছে যুদ্ধের পদধ্বনিতে। আকাশে ভেসে বেড়ায় অদৃশ্য ভয়, আর তার নাম B2 স্টিলথ বোমারু বিমান। ডোনাল্ড ট্রাম্প লিখে চলেছেন ইতিহাসের এক নতুন চিত্রনাট্য, এক কাহিনী যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি বিমান, প্রতিটি রণতরী এক একটি শব্দহীন হুঙ্কার। তৃতীয় বিশ্বযুদ্ধ প্রশ্নটা এখন আর শুধু কল্পনায় নয়, যেন বাস্তবের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প একবারই নিজের কায়দায় নাটকীয়তা আর ধমক দিয়ে সাজিয়েছেন নতুন কৌশলের পটভূমি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে এতদিন জলের উপর প্রতিচ্ছবি পড়ে সূর্যের, আজ সেখানে পড়ছে বোমার ছায়া। ডিয়েগো গার্সিয়া
নামটা আজ কেবল একটি দ্বীপ নয়, সেটি এখন যুদ্ধের সজাগ চোখ, শান্তির মধ্যকার স্নায়ুযুদ্ধের নতুন ফোকাল পয়েন্ট। সেই দ্বীপের রানওয়েতে 6টি B2 বোমারু বিমান না, তারা শুধু দাঁড়িয়ে নেই, তারা চুপচাপ দাঁড়িয়ে থাকা এক একটি বজ্রগর্জন, যারা যখন আকাশে ডানা মেলে তখনই ঘুম হারায় শত্রুপক্ষ। বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান মাত্র 20টি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। এদের 6টি এখন ভারত মহাসাগরের মাঝখানে। 30% এটা সংখ্যা নয়, এটা সংকেত, একটি সাহসী নির্ভীক বার্তা, যে বার্তায় লেখা আছে প্রস্তুত হও, কারণ আমরা তো হয়েই আছি। এই মোতায়েন শুরু হয় যখন বিশ্ব তাকিয়েছিল ট্রাম্পের আরেক পদক্ষেপের দিকে, পারস্পরিক শুল্ক আরোপ, বিশ্ব অর্থনীতিকে তোলপাড় করে দেয়া এক চাল। বিশ্ব ভাবছিল এটাই বড় খবর, অথচ পেছনে পেন্টাগন তৈরি করছিল ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ এবং সবচেয়ে বড় বিমান মোতায়েন। সেটা ছিল এক নিঃশব্দ বজ্রপাত। কিন্তু প্রশ্ন আসে, এত সব কেন? ইয়েমেনের হুথিরা বিদ্রোহীদের দমন করতে? বিশেষজ্ঞরা বলেন তাহলে তো 2টি বোমারই যথেষ্ট, বাকি 4টি কেন? কেন পুরো রণতরী বহর একসঙ্গে চলেছে? এই প্রশ্নের জবাবে উত্তর নেই, কিন্তু ইঙ্গিত আছে। সেই ইঙ্গিত বলে এই মোতায়েনের টার্গেট কেবল হুথি নয়, এই নিশানা আরো বড়, আরো গভীর। হয়তো ইরান কিংবা চীন কিংবা দুজনেই, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, কিন্তু তার ছায়া এখন স্পষ্ট। আর বিমানবাহী রণতরী একটি ছিল, এখন 3টি হবে। 2টি ভারত মহাসাগরে, একটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে। USS নিমেটস এগিয়ে যাবে দক্ষিণ চীন সাগরের দিকে। এ যেন দাবার বোর্ডে রাজার চারপাশ ঘিরে ফেলা খুঁটি, যেখানে একবারই বলার সুযোগ থাকে চেকমেট আসছে। পেন্টাগনের মুখপাত্র জানালেন অতিরিক্ত স্কোয়াড্রন, আরও বিমান সম্পদ মোতায়েন করা হবে। এটা প্রতিরক্ষা জোরদার করার পদক্ষেপ। তবে নাম নিলেই না কেউ, না ইরান, না হুথি, না অন্য কোনো রাষ্ট্র। কিন্তু ইতিহাস বলছে যখন এত বড় প্রস্তুতি নেওয়া হয়, সেটা কেবল হুথির জন্য নয়, সেটা হয় বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য বদলে দিতে। আর ট্রাম্প, তিনি নিজেই ঘোষণা দিলেন ট্রুথ সোশ্যালে, আমাদের জাহাজে গুলি ছুড়ো না, তাহলে আমরাও থামবো। না হলে আসল যন্ত্রণা এখনো আসেনি। এ যেন এক নেতার হুঙ্কার, এক যোদ্ধার ঘোষণা। শুধু শব্দ নয়, এ যেন রণভেরি, যা শত্রুর বুকে কাঁপন তোলে। আজ ইতিহাস থেকে দাঁড়িয়েছে এক নিঃশব্দ সন্ধিক্ষণে, যেখানে প্রতিটি বিমান, প্রতিটি জাহাজ, প্রতিটি পোস্ট এক একটি যুদ্ধের পূর্বাভাস। আর তার পরিচালক মার্কিন রাজনীতির চেনা মুখ ডোনাল্ড ট্রাম্প।